নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বাণী রায়ের লেখা বর্ষণ এলো মনে। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। চমৎকার একটি বৃষ্টির গল্প লেখা যাবে। জানালাটা বন্ধ করে দিয়ে মাধবী বাগচি ভাবল। জলের ছাঁটে বইগুলো ভিজে গেছে টেবিলের। কেমন তেরছা ধারায় মিছরির বৃষ্টির মতো বৃষ্টি পড়ে। আহ, কি বর্ষার পটভূমিকা! পাশের বাড়ির লনের উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। তাদের বাড়ির সামনে পিচে কলঙ্কিত পথ জলস্রোতে অদৃশ্য। রাস্তার পাশে কর্পোরেশন ফুলের গাছ বুনে বুনে নিজের রুচিবোধের পরিচয় দেবার চেষ্টা করেছে। অধিকাংশ গাছেই ভাগ্যক্রমে ফুল ফোটেনি। কলিকাতা নগরীতে মালবিকার দল আর নেই এখন, ফুল ফুটবে কি করে? কিন্তু দুই একটি কৃষ্ণচূড়ার গাছে ফুলে ফুলে যেন অগ্নুৎসব আরম্ভ হয়েছে। সেই উজ্জ্বল রং জীবনযাত্রার বর্ণহীনতায় বেমানান। কৃষ্ণচূড়া গাছ জলে ভিজছে, রঙের ঔজ্জ্বল্য তাদের আজ কিছু ম্লান। বন্ধু সূর্যের সোনা দুর্মূল্য হয়ে উঠেছে কিনা? যা সোনার বাজার। গাছগুলো কি সবুজ দেখাচ্ছে নীলাভ ধূসর বৃষ্টির মেঘের তলায়। কি সুন্দর পটভূমিকা একটি বৃষ্টির গল্প লেখার। মাধবী বাগচি ভাবল, হ্যাঁ, একটা লেখা প্রয়োজন। বাঁশরী পত্রিকা থেকে 3 বার তাগিদ এসেছে, আর 5 দিনের মধ্যে লেখা চাই। ওহ, কি করে 5 দিনের মধ্যে গল্প লেখা চলে? সব উৎস তো শেষ হয়েছে। কি নিয়ে লিখি? এপাশের জানালাটা খুলে মাধবী জানালার ধারে বসল। এধার দিয়ে বৃষ্টির ছাঁট আসছে না। এই বৃষ্টি কি পুরাতন, পৃথিবীর মতো প্রাচীন। ছোট মাধবীর কাজল টানা নির্বোধ চক্ষুর পলকের সামনে ঝরেছে। কোনো অর্থ ছিল না তখন, কেবল ঠান্ডা জোলো হাওয়া আর ভিজে বাড়ির অস্বস্তিকর অনুভূতি। কৈশোরে বৃষ্টি আসতো নানা খাদ্যের সূচনা বহন করে। এক্ষুনি খিচুড়ি উঠবে উনুনে। হয়তো পরিবারের কেউ কর্মস্থল থেকে ফেরবার পথে একটা গঙ্গার ইলিশ নিয়ে আসবে। কাপে কাপে চা অসময়ে রান্নাঘরে প্রস্তুত হচ্ছে। বেগুনি মুড়ি চিড়ে ভাজা। মাধবীর বাড়ি ছাদে বৃষ্টির নাচ যেন কথা বলে যেত। পিতলের গামলায় কড়াইশুঁটি খুলে রাখো। উতলা বাতাসে রন্ধনশালার আঘ্রাণ ভেসে আসত। কচুরির স্বাদ জাগত জিহবায়। তারপর যৌবনে বৃষ্টি। আহা, যেন কত অলিখিত কবিতা পাঠ হচ্ছে বৃষ্টির ঝরঝরে। কত বিরহ মিলন গুঞ্জন করে ওঠে সিক্ত অন্ধকারে। কত সম্ভোগের স্মৃতি সহসা আকুল করে তোলে। অসহ্য লাগে পৃথিবীর মুখের ওপর জলবিন্দুর আবরণ। আদিম প্রবৃত্তি জাগে বক্ষে। যৌবনের মাদকতাময় বর্ষাধারা। বৃষ্টির দিকে চেয়ে চেয়ে মাধবী ভাবল, সেই পুরনো বৃষ্টিকে কাঠামো ধরে প্রতিমা স্থাপনা করি। তার আগে কতগুলো চিঠি লেখা প্রয়োজন, টাকার তাগিদ দিয়ে প্রকাশক ও পত্রিকার স্বত্বাধিকারীদের। কিন্তু এমন মোহময় বর্ষা সহজে আসে না, এমন পরিপূর্ণ সম্পূর্ণ বর্ষা। সুতরাং আজ কাজ থাক। তাছাড়া বর্ষা নিয়ে গল্প যখন লিখতে হবে, তখন সেই বর্ষাকে দেখি একটু চোখ মেলে। মাধবী বাইরে তাকালো। জলে ধারা পড়ছে যেন মুক্তা ধারা। আচ্ছা, এই উপমাটা তো সবাই লাগায় জায়গা মাফিক। নতুন কিছু তো দেখি না। মণি কর্মকার বোধহয় 100টি বর্ষার গল্প লিখেছে, সবকটায় ওই জরাজীর্ণ মুক্তাধারার উপমা। আমিও তো লিখেছি গোটা 3। একটাতে আছে নুড়ি গড়িয়ে ফেলার উপমা, আর একটা। মনে করবার চেষ্টা করল মাধবী। কিন্তু সত্যই ওরা মুক্তা নয় কি? লিখে এদেশে টাকা পাওয়া যায় না, যাও বা দেয় তাতেও আবার তাগিদ দিতে হয়।
এতে মনে অহেতুক একটা চাপ পড়ে। শিল্পীর পক্ষে সেটি ক্ষতিকারক। এই তো প্রভাকর কাগজ, চিঠিটা আজকাল করে করে চক্ষুলজ্জায় লেখা হচ্ছে না। যারা জিনিস নিয়ে দাম দেয় না, লজ্জা তো তাদেরই হওয়া উচিত। এই চক্ষুলজ্জাই তো কাল হলো মাধবী। পেশাদার লেখকের মতো অগ্রিম মূল্য সে চেয়ে উঠতে পারে না, ঝকাঝকি করতে পারে না। সুবিধা নেয় সকলে। বাজারে লাউ কুমড়োর মতো গল্প কবিতা দরাদরি করতে বাধে তার। সত্যি চিঠিটা লেখা উচিত। বোকা মেয়ে। বৃষ্টির ধারায় মুক্তা গুণে মুক্তা না পড়ার আক্ষেপ মেটাও লেখকেরা। কিন্তু এই ব্যবসা সংক্রান্ত কথা নিয়ে মনে মনে আলোচনার সময় কি আজ? সেজন্য প্রখর এবং উত্তপ্ত সূর্যালোক পড়ে আছে। আজ চেয়ে দেখো, গদ্য কবিতার অঙ্গে গীতিকাব্যে জোয়ার লেগেছে। ইট কাঠের খাঁচাতে এসেছে রামগিরি আশ্রমের আশার। মনকে অন্তত কিছুটা সঞ্চয় দাও আজ, মাধবী বাগচি। নইলে ও মনের যে পাঠককে নূতন কিছু দেবার ক্ষমতা লুপ্ত হয়ে যাবে। তোমার সহকর্মী অন্যান্য সাহিত্যিকের মতো তুমিও যে পুরাতন মালের ব্যবসা চালাতে আরম্ভ করবে, মাধবী বাগচি। সুতরাং কিছুক্ষণের জন্য ভোলো, ব্যবসার কথা ভোলো। স্কুলে পড়ুয়া ছেলের নিরানন্দ মনোযোগ নিয়ে মাধবী আবার বৃষ্টি দেখতে আরম্ভ করল। জীবন কি সৌন্দর্যশূন্য হয়ে গেল দেখতে দেখতে। এই কি সাহিত্যিক জীবন, যে জীবনের মিথ্যা গরিমার স্বপ্নে মাধবীর কৈশোর দিনগুলি তন্ময় হয়ে থাকত। আজ বহুদিনের কামনা মিটেছে তার। কিন্তু কি পেয়েছে সে? সভা সমিতিতে অত্যন্ত চতুর্থ শ্রেণীর অনুষ্ঠান দেখা, রেডিও যন্ত্রের সম্মুখে মুখ নিয়ে তারস্বরে জগৎকে শোনানো নারীত্বের আদর্শ কি? যেন ওসব কথা শোনে কেউ, যেন ওতে কারো কিছু যায় আসে। কলম ধরে পেছনে সময়ের প্রেতমূর্তি তারা খেয়ে ক্রমাগত লেখা, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক। তারপর তাই নিয়ে মন কষাকষি, উপযুক্ত মূল্য না পাওয়ার বিরক্তি, অযোগ্য সমালোচনা শোনার গ্লানি। ওসব লেখার মানে কি? মাসে মাসে হাজারখানা কাগজ বার হয়, তাতে যার খুশি তার লেখা দিয়ে ভরালেই হলো। কেই বা পড়ে, কেই বা বোঝে। তারপর চিঠি লেখা, আলাপ করা, লেখা শোনানো ও শোনা, টেলিফোন ধরা ও নিজের স্বার্থ সম্বন্ধীয় ব্যাপারে চোখ রাখা। 24 ঘন্টাতে আর সময় কোথায়? যদি এতগুলি দাবি মেটানো সম্ভবপর হয়, তবে হয়তো একদা দয়া ধর্ম করে সবজান্তা বাংলা ভাষাকার তোমার বিষয়ে তার কোনো একখানা ভুল ত্রুটি কলঙ্কিত অখ্যাত বইতে লিখবেন। মহিলা সাহিত্যিকদের মধ্যে শ্রীমতী মাধবী বাগচির নাম উল্লেখযোগ্য। লেখিকা গল্প বলিবার কৌশল আয়ত্ত করিয়াছেন, তাহার ভাষাও ভালো। শতধিক সাহিত্যিক জীবনে। থাক, বাইরে দেখো বর্ষার সমারোহ। রাজ্য জয় হচ্ছে যেন। এই বর্ষা বহুদিন পরে এমন করে গ্রহণ করবার প্রবৃত্তি এসেছে মাধবীর। এই প্রবৃত্তির সুযোগ নেবে সে। থোকা আঙুরের মতো শ্যাম চিক্কণ মেঘ যেন হাতে করে অধরে চেপে ভালোবাসতে সাধ হয়। কি সুন্দর উপমাটি মাথায় এলো। একে হারানো চলবে না। এই বর্ষার পটভূমিকায় গল্পটি লেখা শেষ হলেই আর একখানা গল্পের বই প্রকাশিত করা চলে, অথবা প্রবন্ধ সংগ্রহ। আশ্চর্য প্রকৃতি। নিজের অধিকার সে কলিকাতা শহরেও হারাতে রাজি নয়। তাই মাঝে মাঝে এমনই বর্ষা দিন ডেকে আনে, দেখে দেয় প্রতিদিনের যন্ত্র সভ্যতার নিরস নগরীকেও রূপান্তরিত করা চলে। সমস্ত লেখা ছড়িয়ে আছে, এক করে না রাখলে হারিয়ে যেতে পারে। থাকবে, ওর মূল্য কি? কতগুলো কাগজ ছাপাখানায় আটক করা। মনকে টেনে আনি ওসব থেকে। কি শব্দ! ঝমঝম। তরুণী ছাত্রীর অবিরত উৎসাহে গলা সাধা। মন্দ কথাটা তো নয়, বসিয়ে দেব। বহু যুগের প্রচলিত বর্ষা দিনের বর্ণনা দিতে হলে নূতন কথা চাই। এই নিরালা মুহূর্তে এমন নির্নিমেষ দেখায় সুন্দর কাহিনী ফুটে উঠবে একটি। সজাগ তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশ দেখল মাধবী। পাশের বাড়ির গাড়ি বারান্দার
নর্দমার সিংহমুখ জল ফেলছে নিচের পাতাবাহারে। চকচক করছে ধোয়া চওড়া পাতা, ধোবার বাড়ির ইস্ত্রি করা রঙিন শাড়ির মতো। দুপাশে লন ঘিরে দুটি নুড়ির লাল সাদা পথ, জলে নিমগ্ন। মাধবীদের বাড়ির একপাশে ক্যানা ফুটেছে লাল চেলি রঙে, তাতে হাত পা আটকিয়ে একটা মুমূর্ষু প্রজাপতি জলে তোড়ে আত্মরক্ষা করে ভেসে আছে এখনো। নিষ্পৃহ দৃষ্টিতে তাকালো মাধবী। কি প্রয়োজন জীবনযুদ্ধের বন্ধু? হাত পা খুলে ছেড়ে দাও, আত্মসমর্পণ করো। হলুদ কালো ডানার রং তো তোমার জলে ধুয়েই গেছে। বিগতশ্রী হয়ে সংক্ষিপ্ত জীবন একটু বাড়িয়ে চলার প্রয়োজন কি? জীবনের মোহ কি এতই বেশি? তুমি বাতিল হয়ে গেছো আধুনিক জগতে। যে সাহিত্যিক তোমাকে নিয়ে সৃষ্টিকাজ করবে, প্রজাপতি তার সময় কোথায়? সে তখন মাসে 5টা গল্প, 10টা কবিতা, 4টে প্রবন্ধের প্রোডাকশন প্লাস ধরাধরি ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। তোমাকে চেয়ে দেখবার সময় তার নেই। তুমি তার কাছে দাবার ঘুঁটি, একটা ছকেই প্রয়োজন মতো বসিয়ে দেবে। সুতরাং অভিমানে বিদায় নাও। আমার সেই পুরনো মন কোথায়? কি যে নেই এই বর্ষার দিনের সঙ্গে, আর তো আমি এক হয়ে মিলেমিশে যেতে পারছি না। যেন পৃথকভাবে বিচ্ছিন্ন হয়ে দর্শকের দৃষ্টিতে দেখছি আমি। আগে 2 বিন্দু জল গায়ে লাগলে ময়ূরের পুলক দেখা দিত। আজ এই বর্ষায় আমার মনে সাড়া নেই কেন? আকাশের দিকে তাকালো মাধবী। বৃষ্টির বেগ কিছু কমেছে। হালকা নীল আকাশের রং কেমন, ঠিক তার মায়ের আলমারিতে তুলে রাখা কালো চওড়াপার প্রাচীন শিমলে শাড়ির আবেশ লাগানো স্বপ্নের দেশের হালকা নীলের মতো। কিন্তু তাতেও লেখা চলে না মেঘ মায়ের আলমারির পুরনো শিমলে শাড়ির রঙের। অন্য কোনো বিশেষণ চাই লেখার জন্য। লেখার জন্য কেন? সে তো কেবল বর্ষা দেখছে। তবে হায় মাধবী বাগচি, তুমি তো দেখছো না, তুমি লিখছো মনে মনে। কাগজে কলমে নয়, মাত্র এইটুকু প্রভেদ। এই বর্ষার দিনের দৃশ্যকাব্য তুমি কেবল চর্মচক্ষু দিয়ে দেখে যাচ্ছ। মন তোমার প্রত্যেকটি অনুভূতি ভাষায় অনুবাদ করে ফেলছে পাকা লিখে নির্ভুলতায়। তাই তুমি শুধু দেখে তৃপ্ত থাকছ না, দেখাকে বিশ্লেষণ করছো কথা দিয়ে, দার্শনিকতার বোলচাল প্রলেপ দিচ্ছ তার ওপরে। মাধবী, মাধবী, এ বর্ষার দিন তোমার কাছে একটা গল্প লিখবার কাঠামো মাত্র। তাই মনে মাদকতা আসছে না। সেই আশ্চর্য সৌন্দর্য পিপাসু মন আজ ছাপা লেখার নিচে হারিয়ে গেছে। কিসের আশায় কি দিলে মাধবী? যে সাহিত্যিকদের এতক্ষণ নিন্দা করলে, তুমিও যে তাদেরই দলে। হায় মাধবী বাগচি, তুমি যে পেশাদার লেখক বনে গেছ। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।